সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছি। আজকে রেকর্ডিং ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক, মহিষকুণ্ডী কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। আজকের আলোচ্য সূচি হচ্ছে খলিফা আব্দুল মালিক এর শাসন সুদৃঢ়করণ কৌশল ও সাম্রাজ্য সম্প্রসারণ। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, পাশাপাশি 26 সালে যে নির্বাচনী পরীক্ষা হবে অর্থাৎ বোর্ড ফাইনাল পরীক্ষা, এই পরীক্ষায় এই বিষয়টি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই ক্লাসটি বারবার দেখবে এ প্রত্যাশা করেই ক্লাস শুরু করছি। তাহলে চলো প্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাসে মনোযোগী হই। লক্ষ্য করো, আমরা জানতে চেষ্টা করি খলিফা আব্দুল মালিকের পরিচিতি ও খিলাফত লাভের বিষয়। আজকের বিষয়ের এই যে মূল বিষয়টা আমরা লক্ষ্য করি, পরিচিতি ও খিলাফত লাভ। আব্দুল মালিক ছিলেন সুনামধন্য একজন মানুষের পুত্র। তিনি প্রথম মারওয়ানের পুত্র আব্দুল মালিক উমাইয়া বংশের পঞ্চম খলিফা ছিলেন। ইয়াজিদের মৃত্যুর পর 623 খ্রিস্টাব্দে তার পুত্র তৃতীয় মাবিয়া সিংহাসনে আরোহণ করেন। তিনি ছিলেন উমাইয়া বংশের সুফিয়ানি শাখার শেষ খলিফা। এরপর ক্ষমতা আসেন হাকামের পরেই হাকামের পুত্র মারওয়ান 684 খ্রিস্টাব্দে উমাইয়া সিংহাসনে আরোহণ করেন। মারওয়ানের সিংহাসন আরোহণের মধ্য দিয়েই মূলত শুরু হয় উমাইয়া খিলাফতে হারবীয় বা মারওয়ানি শাখার রাজত্বের সূচনা। প্রিয় শিক্ষার্থী, বিষয়টি মনে রেখো। লক্ষ্য করো, এই কথাটি মনে রাখবো, মারওয়ানের সিংহাসন আরোহণের মধ্য দিয়ে উমাইয়া খিলাফতে হারবীয় মারওয়ানি শাখার রাজত্বের সূচনা ঘটে। 685 খ্রিস্টাব্দে মারওয়ান মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বেই তিনি নিজ পুত্র আব্দুল মালিককে উত্তরাধিকারী মনোনীত করে যান। যেহেতু এটি গণতান্ত্রিক রাষ্ট্র ছিল না, এটি ছিল রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা, তাই ক্ষমতা পরবর্তীতে কে আসবে সে বিষয়ে রাজা বা খলিফা মনোনয়ন দিয়ে যেতেন। ওই নীতি অনুসারেই মারওয়ান মৃত্যুর পূর্বেই তার পুত্র আব্দুল মালিককে উমাইয়া খিলাফতের উত্তরাধিকারী মনোনীত করে যান। সেই মনোনয়ন অনুসারেই 885 খ্রিস্টাব্দে আব্দুল মালিক দামেস্কের উমাইয়া সিংহাসনে আরোহণ করেন। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য রাখো, আব্দুল মালিক সিংহাসনে আরোহণের পরেই তিনি উমাইয়া শাসন সুদৃঢ়করণের পদক্ষেপ গ্রহণ করেন এবং তিনি সফলও হন। এজন্যই তাকে উমাইয়া বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এই কথাটি মনে রাখবে।
উমায়া বংশের তৃতীয় প্রতিষ্ঠাতা কে? উমায়া বংশের তৃতীয় প্রতিষ্ঠাতা হলো আব্দুল মালিক। আশা করি বিষয়টি তোমাদের মেমোরিতে এসেছে বা বুঝতে পেরেছ। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, এই আব্দুল মালিক সম্পর্কে একজন ঐতিহাসিক সৈয়দ আমির আলী বলেন, আব্দুল মালিক ছিলেন অতি উৎসাহী একজন মানুষ। ষড়যন্ত্রের তার জুরি মেলা ভার। ষড়যন্ত্রে তিনি ছিলেন সিদ্ধহস্ত এবং ধর্ম ভয় বিবর্জিত একজন মানুষ, অর্থাৎ ধর্মের প্রতি তার তেমন বিশ্বাস ছিল না। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, স্বীয় ক্ষমতা সুদৃঢ়করণ বা সুপ্রতিষ্ঠিত করার জন্য তিনি তার সমস্ত মেধা, অসাধারণ যে দক্ষতা, সেগুলি কাজে লাগিয়েছিলেন। এগুলি পুঁজি করে তিনি আত্মনিয়োগ করেছিলেন। আব্দুল মালিককে বলা হয় রাজেন্দ্র। কথাটি তোমরা মনে রাখবে প্রিয় শিক্ষার্থী। আব্দুল মালিককে বলা হয়েছে রাজেন্দ্র বা ফাদার অফ কিংস, কেননা তার 4 পুত্র পরবর্তী সময়ে উমায়া সিংহাসন আরোহণ করেছিলেন। এই যে পরে 4 পুত্র এবং আব্দুল মালিক যে শাসন প্রতিষ্ঠা করেছিলেন, সেই শাসন প্রতিষ্ঠার কারণেই দামেশ অর্থাৎ উমায়াদের রাজধানী দামেশ শৌর্য, বীর্য ও গৌরবের চরম শিখরে আরোহণ করেছিল। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রশ্ন হতে পারে, রাজেন্দ্র কাকে বলা হয়? তাহলে আমরা বলতে পারবো আব্দুল মালিককে রাজেন্দ্র বলা হয়। কেন বলা হয়? যদি বলা হয় তাহলে তোমরা বলতে পারবে যে তার 4 জন সুযোগ্য পুত্র পরবর্তী পর্যায়ে উমায়া খিলাফতের খলিফা নির্বাচিত হয়েছিল, যার কারণে তাকে বলা হচ্ছে রাজেন্দ্র। এ প্রসঙ্গে পিকে হিট্রি খুব মজার একটি কথা বলেছে, তোমরা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী। পিকে হিট্রি বলেছেন, আব্দুল মালিক ও তার উত্তরাধিকারী 4 পুত্রের শাসন আমলে দামেশ শৌর্য, বীর্য ও গৌরবের চরম শিখরে আরোহণ করেন। এই যে বিষয়টি, এই কারণেই কিন্তু তাকে বলা হচ্ছে রাজেন্দ্র এবং উমায়া খেলাফতের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বা উমায়া বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা। এই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি আমরা বলছি, এই বিষয়গুলি তোমরা অবশ্যই মেমোরিতে নেবে। এগুলি এক সময় তোমাদের জ্ঞানমূলক, উচ্চতর দক্ষতা বা শর্ট প্রশ্ন আকারে প্রশ্নগুলি আসতে পারে। তাই প্রিয় শিক্ষার্থী, এই কথাগুলি অবশ্যই তোমরা মনে রাখার চেষ্টা করবে। এবার আসি, তিনি ক্ষমতাসীন হয়ে কি কি কাজ করলেন, কি কি বাধার সম্মুখীন হলেন, সেগুলি কিভাবে তিনি উতরালেন বা সেখান থেকে তিনি কিভাবে পরিত্রাণ পেলেন, কি বুদ্ধিমত্তা তিনি প্রয়োগ করেছিলেন, এগুলি জানার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বলি যে আব্দুল মালিকের সিংহাসন আরোহণটা নির্ভেজাল ছিল না, সহজ সরল ছিল না। এটি ছিল কণ্টকযুক্ত, কাঁটাযুক্ত, অর্থাৎ নিষ্কণ্টক ছিল না। কেননা সিংহাসনে আরোহণ করে তিনি লক্ষ্য করলেন তার চারিদিকে শত্রু দ্বারা বেষ্টিত, চারিদিকে তিনি শত্রু লক্ষ্য করলেন। এই কারণে বিষয়টি হচ্ছে যে তার সিংহাসন আরোহণ নিষ্কণ্টক ছিল না। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, এখন যে শত্রুগুলি তার সাথে শত্রুতা করেছিল, সেই কারণগুলি আমরা জানার একটু চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য রাখো উপরের দিকে, সিংহাসনে আরোহণ করে তিনি যে শত্রুর মোকাবেলা করতে তাকে হয়েছিল,
সেই সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, সিংহাসনের দাবিদার দুজন ব্যক্তি ছিলেন। একজন খালিদ বিন ইয়াজিদ মানে ইয়াজিদের পুত্র, আর একজন আমর বিন সাইদ আমর আল আসের পুত্র। এই দুইজন সিংহাসনের দাবিদার ছিলেন। যেহেতু আব্দুল মালিক খলিফা নির্বাচিত হয়েছিলেন, সেহেতু তারা বঞ্চিত হয়েছিল, সুতরাং তারা অবশ্যই তার বিরোধিতা করবে, এটি স্বাভাবিক। এবং সে কারণেই এই সিংহাসনের দাবিদার হিসাবে খালিদ এবং সাইদ দুজন বিদ্রোহ ঘোষণা করেছিল। তাদের বিদ্রোহ দমন করতে হয়েছে। পাশাপাশি আমরা লক্ষ্য করলে দেখব, হেজাজে আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনি নিজেকে খলিফা প্রতিষ্ঠা করে খলিফা ঘোষণা করেছিলেন, এবং সেটি ছিল উমাইয়া খেলাফতের প্রতিদ্বন্দ্বী খেলাফত। এটিও একটি তার চিন্তার কারণ ছিল। এখানে তিনি কিভাবে হেজাজের বিদ্রোহ দমন করলেন সেটা আমরা দেখব। ইরাকে মুসাবের বিদ্রোহ, পারস্য ইরাক ও মদিনায় খারেজি ও আলিয়ের অনুসারীদের বিদ্রোহ, এটাও আমরা দেখব। কুফায় মুক্তারের নেতৃত্বে অনুশোচনাকারী দলের উমাইয়া বিরোধী তৎপরতা, পাশাপাশি রোমান আগ্রাসী কর্মকাণ্ড বিদ্যমান ছিল। এই যে পরিস্থিতি আমরা যে আলোচনা করলাম, ওই 6টি জায়গায় 6 ধরনের বিপদ তার সামনে ছিল। এটা কিভাবে মোকাবেলা করলেন এবং এই যে হুমকিগুলি কিভাবে উনি সমাধান করলেন সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, এই বিষয়ে তিনি বিচলিত হননি। নিজের বুদ্ধি বিবেককে কাজে লাগানোর জন্য তিনি ধীর স্থির ও কৌশলী ছিলেন। আমরা জানার চেষ্টা করি, প্রিয় শিক্ষার্থী, তিনি এই সার্বিক পরিস্থিতি মোকাবেলা করার জন্য ধৈর্য ধারণ করলেন, কৌশল অবলম্বন করলেন এবং সাহসিকতার সাথে সমস্ত পরিস্থিতি মোকাবেলা করে উমাইয়া খেলাফতের ভিত্তি সুদৃঢ় ও সুসংগত করেছিলেন। যার কারণেই হয়তো আমরা বলছি যে উমাইয়া বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা আব্দুল মালিক। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, তিনি এভাবে সিংহাসনে বসে এই যে শত্রুগুলির আমরা কথা বললাম, যে বিপদের কথা বললাম, এই বিপদ মোকাবেলার জন্য তিনি কি কি পদক্ষেপ গ্রহণ করেছিল সেগুলি আমরা জানার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, প্রথমত তিনি মুক্তারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিলেন। এই মুক্তার কে ছিলেন এবং কি জন্য তিনি বিদ্রোহী হয়েছিলেন আমরা জানার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, আল মুক্তার ছিলেন খুলাফায়ে রাশিদিনের যুগের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেনাপতির আবু উবায়দার পুত্র ছিলেন মুক্তার। তিনি ছিলেন শিয়া মতাবলম্বী একজন মানুষ এবং ইমাম হাসানের সহচর। মুক্তার চরিত্রগতভাবে ছিলেন ধূর্ত বা চালাক ও ফন্দিবাজ। তিনি কারবালা হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণকারী হিসাবে একটি দলের সৃষ্টি হয়েছিল, প্রায়শ্চিত্তকারী দল। তিনি ওই দলে যোগ দেন। উনি যেহেতু ধূর্ত ও ফন্দিবাজ, তাই এই দলে যোগ দিয়ে এই দলের সাহায্যে ইরাক ও পারস্যে নিজের প্রভাব বিস্তার করতে থাকেন। পাশাপাশি নিজের শক্তিকে আরো সুদৃঢ় করার জন্য তিনি ফন্দি আঁটলেন যে কিভাবে ক্ষমতা বৃদ্ধি করা যায়। তাই তিনি এক সময় মক্কায় যে আব্দুল্লাহ বিন জুবায়ের নিজেকে খলিফা ঘোষণা করেছিল তার সাথে হাত মেলাতে চেষ্টা করলেন এবং তার সাথে সদ্ভাব প্রতিষ্ঠার চেষ্টা করলেন। কিন্তু চতুর আব্দুল্লাহ তার দূরভিসন্ধি
বুঝতে পেরে এবং ফন্দিবাজ ভেবে তার সাথে ঘনিষ্ঠতা করেননি। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু পড়লে হবে না, মনে রাখতে হবে একটি মানুষের চরিত্রে যদি এই ধূর্ত, চালাকি বা ফন্দিবাজ প্রমাণিত হয়, তাহলে মানুষ একসময় তার সাথে কেউ যোগাযোগ রক্ষা করতে করে না। তাই আমরা চেষ্টা করবে ফন্দিবাজ না হওয়ার। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আব্দুল মালিক যখন এই পরিস্থিতিটা লক্ষ্য করলেন, তখন তিনি এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইনাকে পাঠালেন মুক্তারকে মোকাবেলা করার জন্য বা মুক্তারের বিরুদ্ধে। 686 খ্রিস্টাব্দে জাব নদীর তীরে উভয় পক্ষের মধ্যে যুদ্ধ হয়, অর্থাৎ মুক্তার ও উবাইদুল্লাহর সাথে যুদ্ধ হয়। জাব নদীটা ছিল তাজলার শাখা নদী। এই যুদ্ধে জাবের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে আব্দুল মালিকের সেনাপতি ওয়াইদুল্লাহ ইবনে জিয়াদ নিহত হন। এখানে মুক্তার খুশি হয়েছিল, তার মনের প্রশান্তি এসেছিল যে ইমাম হাসানের হত্যাকারী সীমার ও ওবায়দুল্লাহকে হত্যা করে ইমাম হোসেনের যে হত্যার প্রতিশোধ সেটা নেওয়া হয়। এই জাবের যুদ্ধে জয়লাভ করে মুক্তার মেসোপটেমিয়া দখল করে নেয়। মেসোপটেমিয়া দখল করার পর তিনি আবার চেষ্টা করেন আবদুল্লাহর সাথে সখ্যতা করার, তার সাথে সম্প্রীতি প্রতিষ্ঠা করার, কিন্তু আবদুল্লাহ তার দুরভিসন্ধি ও ফন্দি ফিকির বুঝে তাকে পাত্তা দেয় না। কিন্তু তিনি এবারও সেখানে ব্যর্থ হয়। প্রিয় শিক্ষার্থী, এই যে মানুষের মন ও মানসিকতা, এরপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। সুতরাং সব কিছুই তোমাকে আমাকে দেখে শুনেই চলতে হবে, মানতে হবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা আসি আলোচনায়। তিনি তার ভাই বসরার আমির মুসাবকে মুক্তারের বিরুদ্ধে প্রেরণ করেন। 687 খ্রিস্টাব্দে মুসাব তাকে পরাজিত ও হত্যা করেন। ফলে আব্দুল মালিক তার এই চরম শত্রুর প্রতিদ্বন্দ্বিতা থেকে রক্ষা পান। এবার তিনি খালিদ ও আমর ইবনে সাইদের বিদ্রোহ দমনের প্রস্তুতি গ্রহণ করেন এবং তার বিরুদ্ধে বিদ্রোহ দমনের প্রস্তুতি গ্রহণ করেন। তিনি যে একজন ধূর্ত, অতি উৎসাহী, ষড়যন্ত্রে হস্তসিদ্ধ ছিল, তার প্রমাণ পাওয়া যায় খালিদ ও আমর ইবনে সাইদের বিদ্রোহ দমন করার নীতি দেখলে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, তুমি লক্ষ্য করো আব্দুল মালিক, ভালো করে লক্ষ্য করো, এই যে আমি দাগ দিচ্ছি। আব্দুল মালিক সিংহাসনের দাবিদার খালিদ বিন ইয়াজিদকে প্রলোভন দেখান, দেখে নিজে দলভুক্ত করেন। তাহলে কতটা ফন্দিবাজ, ধূর্ত বা হলে এ কাজ করা সম্ভব? তাকে প্রলোভন দিয়ে নানা লোভ লালসা দেখিয়ে নিজের দলভুক্ত করেন। অপরদিকে আব্দুল মালিকের বাবার চাচাতো ভাই আমর বিন সাইদ 689 খ্রিস্টাব্দে নিজেকে খলিফা ঘোষণা করেন। ফলে আব্দুল মালিক চিন্তা করলেন, তিনি খলিফা যেহেতু ঘোষণা করেছে, এরা তার ভয়ের কারণ, আতঙ্কের কারণ। তাই তিনি আব্দুল মালিককে প্রলোভন দেখিয়ে রাজদরবারে ডেকে আনেন এবং ডেকে এনেই তিনি তাকে হত্যা করেন। এই যে ধূর্ত একজন শাসক নিজের ক্ষমতা সুদৃঢ়করণ করতে, শাসনকে প্রতিষ্ঠিত করতে তিনি দ্বিধা করেননি। এই যে কত মানুষ
রাজদরবারে ডেকে প্রলোভন থেকে হত্যা করেছে, কিন্তু কাউকে অতিথিকে হত্যা করার কোনো বিধান নাই ইসলামে। যেহেতু তিনি ধর্ম বিবর্জিত, ধর্মভাবে বিবর্জিত একজন মানুষ ছিলেন, তাই তার পক্ষে এটি সম্ভব হয়েছে। প্রিয় শিক্ষার্থী, মুসাব এর বিদ্রোহ, এখন মুসাবের বিরুদ্ধে যে বিদ্রোহ দমন করলেন তিনি, সেটা সম্পর্কে আমরা জানার একটু চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, আব্দুল মালিক তার প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ ইবনে জুবাইরের প্রতিনিধি ও ইরাকের শাসনকর্তা মুসাব, এই মুসাব এর বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু তিনি জানতেন ইনি হচ্ছে আবদুল্লাহ ইবনে জুবাইরের প্রতিনিধি, এর সাথে যুদ্ধ করতে গেলে অনেক কাঠখড়ি পোড়াতে হবে। তাই তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন নিজের শক্তিও বৃদ্ধি করতে হবে। তাই আবু মুসাবের বিরুদ্ধে যাওয়ার পূর্বেই তিনি নিজের শক্তি সংগ্রহ করলেন। এ উদ্দেশ্যে তিনি পরিকল্পনা করলেন বাইজান্টাইন ও কুফাবাসীর সমর্থন লাভ করা দরকার। সেই লক্ষ্যে তিনি উদ্যোগ গ্রহণ করলেন এবং তিনি যে পদক্ষেপ দিলেন সেটি হচ্ছে আব্দুল মালিক সাপ্তাহিক 1000 স্বর্ণমুদ্রা দেওয়ার অঙ্গীকারে বাইজান্টাইনদের সাথে সন্ধি করেন। বাইজান্টাইনদের সাথে অর্থের বিনিময়ে সন্ধি করলেন। পাশাপাশি কুফাবাসীকে প্রলোভন দেখিয়ে কুফাবাসীর সমর্থনও লাভ করেন। এরপর তিনি স্বয়ং নিজে 691 খ্রিস্টাব্দে মুসাবের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন, করে মুসাবকে পরাজিত নিহত করেন। এই যে কার্যটি তিনি সম্পাদন করলেন, এটা ইতিহাস কি বলে? এটার ফলে তিনি সমগ্র ইরাক পুনরায় মুসলমানদের শাসনভুক্ত করতে সক্ষম হলেন। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, আমরা এরপরে দেখি মুসাবের বিরুদ্ধে অভিযান শেষে তিনি আবদুল্লাহ ইবনে জুবাইরের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। আবদুল্লাহ ইবনে জুবাইরের বিরুদ্ধে অভিযান পরিচালনায় আমরা দেখি যে মক্কা ও মদিনায় আবদুল্লাহ ইবনে জুবাইর সুদৃঢ় শাসন প্রতিষ্ঠা করেছিলেন। এই সুদৃঢ় শাসন প্রতিষ্ঠার জন্য আব্দুল মালিক নিজেকে নিরাপত্তা বোধ করতে থাকে, শঙ্কিত হয়ে পড়েন। যে আব্দুল মালিক চিন্তা করলেন মক্কা ও মদিনায় আবদুল্লাহ যদি সুপ্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আবদুল্লাহ জুবাইর যদি সুপ্রতিষ্ঠিত হয়, তাহলে সেটা তার জন্য অত্যন্ত হুমকি স্বরূপ হবে। তাই তিনি হাজ্জাজ বিন ইউসুফকে মক্কা ও মদিনা অভিযানের নির্দেশ প্রদান করেন। তার নির্দেশ মোতাবেক হাজ্জাজ বিন ইউসুফ মক্কা ও মদিনা অভিমুখে অভিযান পরিচালনা করেন। 692 খ্রিস্টাব্দে আরাফাতের যুদ্ধে আবদুল্লাহ পরাজিত নিহত হন। আবদুল্লাহর মৃত্যুর পর আব্দুল মালিক মুসলিম জাহানের একচ্ছত্র অধিপতি হন, এতে কোনো সন্দেহ নাই। অর্থাৎ তার সামনে থেকে সকল শত্রুই মোটামুটি বলা যায় দূর হয়ে গেল। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত খিলাফতের প্রতিটি মসজিদে খলিফা হিসাবে তার নাম খুতবায় পঠিত হতে থাকলো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম এই বিদ্রোহগুলি তিনি কত কৌশলে, কত ধৈর্যের সাথে, সাহসের সাথে মোকাবেলা করেছেন। এটি কিন্তু তার কৃতিত্বের মধ্যেই পড়ে। এবার আসি আমরা খারিজি বিদ্রোহ। পরবর্তী পর্যায়ে তিনি খারিজি বিদ্রোহ কিভাবে দমন করলেন সেটি জানার চেষ্টা করি।
খালিজি বিদ্রোহ দমনে আমরা দেখেছি এর যে নেতা ছিল ধর্মান্ধ খালিজিরা সাবিব ইবনে ইয়াজিদ অর্থাৎ ইয়াজিদের পুত্র সাবিব এর নেতৃত্বে অরাজকতা চালাতে থাকে। তারা কুফা, বসরা, মসুল প্রভৃতি শহরে অঞ্চলে আক্রমণ ও লুণ্ঠন করে এবং সর্বত্রই বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই অবস্থায় খলিফা আব্দুল মালিক প্রথমে মুহাল্লিবের সহায়তায় এই খালিজি বিদ্রোহ দমন করতে সক্ষম হন। কিন্তু ইয়াজিদের বংশধর কখনোই বসে থাকার নয়। তারা পরবর্তী সময়ে নিজেদের সুসংগঠিত করে, যেমন 695 থেকে 697 খ্রিস্টাব্দের মধ্যে খালিজিরা রাফি ইবনে আওরাকের নেতৃত্বে পুনরায় বিদ্রোহ করলে হাজ্জাজ বিন ইউসুফ তাদের দমন করেন। খালিজি নেতা আওরাক সহ অনেক খালিজি প্রাণ হারায় এবং অনেকের আল আহসার মরুভূমিতে গিয়ে আত্মগোপন করেন। এভাবে তিনি তার বিরুদ্ধে যে সূত্রগুলি ছিল সেগুলিকে তিনি ধ্বংস করার চেষ্টা করেন এবং করতে সক্ষম হন। পরবর্তী পর্যায়ে আমরা লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থী, ইবনে আসাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। ইবনে আসাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে গিয়ে তিনি যে বিষয়টি সর্বপ্রথম মাথায় নিয়েছিলেন যে ইনাকে যদি দমন করা সম্ভব না হয় তাহলে আমাদের সমস্যাও সৃষ্টি হতে পারে। কারণ এই ব্যক্তিটি ছিল উমাইয়াদেরই লোক। ইবনে আসাদ উমাইয়াদেরই শাসনকর্তা ছিল, যার কারণে এর বিদ্রোহ দমন করাটা খুব জরুরি হয়ে পড়েছিল। কেউ শিক্ষার্থী 699 খ্রিস্টাব্দে এই আসাদ ছিলেন হচ্ছে সিজিস্তানের উমাইয়া গভর্নর। তিনি আব্দুল মালিকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। আর এই বিদ্রোহ ঘোষণা হলে আব্দুল মালিক আসলে সংকটের মধ্যে পড়েন, কেননা উনি যদি উমাইয়া না হয়ে উমাইয়া গভর্নর না হয়ে অন্য কেউ হতো তাহলে তিনি অতটা চিন্তা করতেন না। কেননা যখন তিনি আব্দুল মালিকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন ঠিক সেই সময় কাবুলের রাজা জুনবিল খলিফাকে কর দিতে অস্বীকার করেন। তখন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে এ নিয়ে হাজ্জাজ বিন ইউসুফ ও আসাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। অর্থাৎ কাবুলের রাজা জানবিল যে কর দিতে অস্বীকার করলো তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় কি যায় না এ নিয়ে হাজ্জাজ বিন ইউসুফ এবং ইবনে আসাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। শেষ পর্যন্ত 701 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে রাইগিস নদীর মাস্কিন নামক স্থানে, মনে রাখবার জায়গাটির নাম মাস্কিন, রাইগিস নদীর তীরে মাস্কিন নামক স্থানে উভয়ের মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে হাজ্জাজ যে সুসজ্জিত সেনাবাহিনী প্রেরণ করেছিল সেটি ছিল মূলত ময়ূর বাহিনী নামে পরিচিত। যুদ্ধে ইবনে আসাদ পরাজিত হয়ে আবার উনি ক্ষমতা বৃদ্ধির জন্য জুনবিলের সাথে হাত মিলায় এবং ওখানে শক্তি বৃদ্ধির চেষ্টা করে। কিন্তু কৌশলে হাজ্জাজ বিন ইউসুফ 705 খ্রিস্টাব্দে জুনবিলকে সপক্ষে নিয়ে আসেন, যার ফলে ইবনে আসাদ একাকী হয়ে পড়ে। একে রাজ্যহারা গভর্নর হারা হলেন, পাশাপাশি জুনবিলের সাহায্যে গিয়েছিলেন, জুনবিলও তার বিপক্ষে চলে যায়, যার কারণে সেই বিপদের মুখে পতিত হয় এবং শেষ পর্যন্ত তিনি নিহত হয়, প্রাণ দিতে হয়। এরূপে আব্দুল মালিকের শাসনাধীনে চলে আসে কাবুল।
তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝলাম বা জানার চেষ্টা করলাম কিভাবে খলিফা আব্দুল মালিক সাম্রাজ্যকে শত্রু মুক্ত করলেন এবং শাসন সুদৃঢ় করলেন। পরবর্তী পর্যায়ে দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার পর তিনি মূলত সাম্রাজ্য বিস্তারে মনোযোগী হলেন। প্রিয় শিক্ষার্থী, আমরা সেই বিষয়টি আলোচনা করার চেষ্টা করছি, তার সাম্রাজ্য বিস্তার। তিনি কোথায় কোথায় সাম্রাজ্য বিস্তার করেছিলেন সেটি জানার আমরা চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার পর তিনি সাম্রাজ্য সম্প্রসারণে মনোনিবেশ করেন। প্রথমে তিনি এশিয়া মাইনর ও মধ্য এশিয়ায় অভিযান পরিচালনা করেন। আব্দুল মালিকের সময় 693 খ্রিস্টাব্দে এশিয়া মাইনরে মুসলিম অভিযান চালানো হয়। এশিয়া মাইনর বর্তমান তুরস্ক অঞ্চল। বাইজান্টাইন বাহিনী অ্যান্টিওক দখল করে মুসলিম বাহিনীকে বিতাড়িত করে। শুধু তাই নয়, তারা এরজুরাম এই এলাকায় মুসলিম রাজ্যের অন্তর্ভুক্ত করে। এই এশিয়া মাইনর ও মধ্য এশিয়ায় অভিযান শেষে তিনি উত্তর আফ্রিকা বিজয়ে মনোনিবেশ করেন। উত্তর আফ্রিকা জয়। খলিফা মুয়াবিয়ার সময় আমরা জানি উকবাবির নাভি উত্তর আফ্রিকা জয় করে কায়রো নগরী প্রতিষ্ঠা করেছিলেন। 683 খ্রিস্টাব্দে বারবার নেতা কুশাইলা উকবাকে হত্যা করেছিলেন এবং ওই অঞ্চল থেকে মুসলমানদের সম্পূর্ণরূপে বিতাড়িত করেছিলেন। সাম্রাজ্যে শান্তি স্থাপনের পর 693 খ্রিস্টাব্দে জুহাইরের নেতৃত্বে খলিফা আব্দুল মালিক ইফ্রিকিয়া উত্তর আফ্রিকা অভিযান পাঠান। তিনি বারবার নেতা কুশাইলাকে হত্যা করেন এবং ইফ্রিকিয়া পুনরুদ্ধার করেন, কিন্তু বারবার ও বাইজান্টাইনদের অতর্কিত আক্রমণে জুহাইর পরাজিত নিহত হয়। অতঃপর 698 খ্রিস্টাব্দে হাসান বিন নোমানের নেতৃত্বে আরেকটি বিশাল বাহিনী প্রেরণ করা হয়। এই বিশাল বাহিনী নোমান শত্রুদের পরাজিত করে কার্তেজ ও বার্কা দখল করে নেয়। এভাবে আটলান্টিক উপকূল পর্যন্ত উমায় আধিপত্য বিস্তৃত হয়। অতঃপর 998 খ্রিস্টাব্দে হাসান বিন নোমানের নেতৃত্বে আরেকটি বিশাল বাহিনী আব্দুল মালিক প্রেরণ করেন। নোমান শত্রুদের পরাজিত করে কার্তেজ ও বার্কা দখল করে নেন। এভাবে আটলান্টিক উপকূল পর্যন্ত উমায় আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এরপরে প্রিয় শিক্ষার্থী, কাহিনার পতন। এ সময় কাহিনা নামে একজন নারী সেনাপতির নেতৃত্বে উত্তর আফ্রিকার পরাজিত বারবারগণ একতাবদ্ধ হয়, সংগঠিত হয়। এই নারী দীর্ঘ 5 বছর যাবৎ মুসলিম বাহিনীর সাথে লড়াই করে টিকেছিলেন। প্রাথমিক পর্যায়ে কাহিনা উত্তর আফ্রিকার শাসনকর্তা হাসান বিন নোমানকে পরাজিত করে। পরে ব্যাপক অভিযানের মাধ্যমে 730 খ্রিস্টাব্দে হাসান কাহিনাকে পরাজিত নিহত করেন। মুসলিম বাহিনীকে 25,000 অশ্বারোহী সৈন্য সরবরাহ করার শর্তে মুসলিম সেনাপতি হাসান বারবারদের সাথে সন্ধি করেন। ফলে উত্তর আফ্রিকা বিদ্রোহ প্রশমিত হয় এবং প্রায় 12,000 বারবার গোত্রীয় সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করে। এবং শুধু ইসলাম ধর্ম গ্রহণই নয়, এই মুসলিম বাহিনীতে যোগদানও করেন। পিকেটি বলেন, অবশেষে এ বাহিনীকে চাতুরির মাধ্যমে পরাস্ত করা হয়। একটি কূপের কাছে ডেকে
তাকে হত্যা করা হয়। কুপ্রিয়াকুলো তার নাম অনুসারে পীর আল কাহিনা নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থী, কথাটি অবশ্যই মনে রাখবে। পীর আল কাহিনা বলতে কি বুঝো বা কি? আব্দুল মালিক এ সময় বাইজেন্টাইনদের যে 1000 স্বর্ণমুদ্রার সাপ্তাহিক দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি চুক্তি করেছিল, সে কথা আমাদের মনে আছে। এই অপমানজনক চুক্তি তিনি ভঙ্গ করলেন, কারণ সেই সময় তিনি গৃহযুদ্ধে ব্যস্ত ছিলেন। 692 খ্রিস্টাব্দে আব্দুল মালিক এই সন্ধি বাতিল করে গ্রিকদের সাথে যুদ্ধ আরম্ভ করেন। 692 খ্রিস্টাব্দে রোমান সম্রাট দ্বিতীয় জাস্টিনিয়ান পরাজিত হন। এরপর দক্ষিণ আর্মেনিয়া, সাইপ্রাস মুসলিম দখলে আসে। এভাবে তিনি তার সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিলেন। এই মহাবীর দীর্ঘ 20 বছর শক্তিশালী ও সুদৃঢ় শাসন পরিচালনা করে যে সক্ষম হয়েছিলেন। এই মহাবীর আব্দুল মালিক 705 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটি এ পর্যন্তই। এখানে নেটের একটু সমস্যার কারণে ক্লাস দিতে একটু বিঘ্ন হয়েছে। এটা কিছু মনে নিও না, হয়তো পরবর্তীতে ঠিক হয়ে যাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।